27 বছর আগে খেলার ছলে একটা আত্মাকে ডাকতে গিয়ে এমন কিছু ঘটে যায় যে একটা মেয়ে গায়েব হয়ে যায়। আজ 27 বছর পর ওই মেয়েটারই শরীরের কিছু হাড় জঙ্গলের মধ্যে আগুনে জ্বলতে দেখা যায়। 27 বছর পর কি করে সম্ভব? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। ওয়েব সিরিজ এমন বানাও যে মানুষের দিমাগই খারাপ হয়ে যায়। এটা সেরকমই একটা ওয়েব সিরিজ যেখানে কাহিনী বারবার অতীত আর বর্তমানে যাওয়া আসা করে। সেদিন ওই মেয়েটার সাথে এমন কি হয়েছিল, এবং অবাক ব্যাপার ওই ঘটনা 27 বছর পর একইভাবে আরেকটা মেয়ে গায়েব হয়ে যায়। এমন একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিটাকে ডার্লিং ফ্যামিলি বলা হয়। এই ফ্যামিলির রহস্য আরেক লেভেল ওপরে। কাহিনীতে আছে চমকে দেওয়ার মতো টুইস্ট। একটা সেরা সাইকোলজিক্যাল হরর মিস্ট্রি। এএসডি স্টোরি প্রেজেন্স প্লেইং গ্রাসি ডার্লিং। খেলা এক্সপার্ট না হলেও এখন তুমি মেলে তোমার লেভেল আপ করে জিততে পারে নতুন টুর্নামেন্ট ফার্স্ট ফরচুন উইথ শার্লিন চোপড়া। ইউপিআই, ফোনপে, জিপে এবং আরো অনেক স্মুথ অর্থ উত্তোলনের সাথে 100% সুরক্ষিত এবং 24/7 সাপোর্টের সঙ্গে। বিশেষভাবে ওয়েলকাম বোনাস পেতে পারো। এশিয়া কাপে 300 দিয়ে শুরু করা আমার প্রচার সংখ্যা দিয়ে 40% রাশি ফিরে পেতে পারো। এছাড়া 40,000 রাশিও পেতে পারো। প্রথম কমেন্টে দেওয়া আমার প্রচার সংখ্যা ব্যবহার করে সাইন আপ করে খেলতে পারো আর জিততে পারো। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এসব জায়গায় অর্থ লগ্নি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কাহিনী শুরু হয় একটা ঘন জঙ্গল, তার মধ্যে একটা ছোট্ট পুরনো বাড়ি। সে বাড়িটার মধ্যে 4 জন বন্ধু, যাদের নাম হলো জনি, গ্রেসি, জে আর অনিতা। তাদের সামনে একটা কাগজ। কাগজটার মধ্যে ABCD কিছু অক্ষর লেখা আছে। তার উপর একটা ক্লাসটার উপর 4 জনের একটা করে আঙুল। তারা একটা গেম খেলছিল, নাম গ্রেসি ডার্লিং। আসলে তারা 4 জন মিলে কোনো একটা আত্মার সাথে সম্পর্ক করার চেষ্টা করছিল। হঠাৎ লিভাই নামে একটা প্রেতাত্মা গ্রেসির শরীরে ঢুকে যায়। গ্রেসির পুরো নাম হলো গ্রেসি ডার্লিং। কিন্তু প্রশ্ন হলো, এতজন থাকতে এই আত্মাটা কেন গ্রেসিকেই বেছে নিল? এই আত্মার সঙ্গে গ্রেসির কি সম্পর্ক? গ্রেসি শরীরে লিভাই নামের ওই প্রেতাত্মাটা ঢোকার পর গ্রেসির শরীর পুরো কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য বদলায়, কাহিনী বর্তমানে ফিরে আসে। সেই 4 জন বন্ধু অনেকটাই বড় হয়ে গেছে। তাদের মধ্যে জনিকে দেখা যায়। জনি এখন অনেকটাই বড়, তার 2টো মেয়ে আছে। জনি একজন মনোবিজ্ঞানী যারা মানুষের চিন্তা ভাবনা এবং মানুষের মন নিয়ে গবেষণা করেন। জনির বাড়িতে তার মা এবং 2 মেয়ে থাকে। বড় মেয়েটার নাম মিনা আর ছোট মেয়েটার নাম লুলু। হ্যাঁ, নামের ছিঁড়ি দেখো, জনি, লুলু। যাই হোক, একদিন হঠাৎ জনির ফোনে তার বন্ধু জের ফোন আসে। জে জনিকে ফোন করে জানায় যে ফ্র্যাঙ্কি নামে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। জের মেয়ে রেফি এবং ফ্র্যাঙ্কি নামের ওই মেয়েটা জঙ্গলের ওই ছোট্ট বাড়িটাতে, যেখানে জনি জেরা ছোটবেলায় গ্রেসি ডার্লিং খেলাটা খেলেছিল, সেখান থেকেই নাকি ফ্র্যাঙ্কি হারিয়ে গেছে। এবং এখানে জানা যায় সেদিন জনি এবং জের বন্ধু গ্রেসি, যার সঙ্গে গ্রেসি ডার্লিং খেলাটা খেলা হচ্ছিল, খেলার পর থেকে গ্রেসি নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপরে সবাই মিলে জঙ্গল থেকে চলে আসলেও গ্রেসি ফিরে আসেনি। পরে তারা গ্রেসিকে খোঁজার জন্য গিয়েছিল, কিন্তু গ্রেসিকে সেদিন সেখানে পাওয়া যায়নি। এরপর অনেক বছর কেটে যায়, কিন্তু আবারও একই ঘটনা ডার্লিং পরিবারের আরেকজনের সঙ্গে ঘটে গেছে, ফ্র্যাঙ্কি ডার্লিং। ফ্র্যাঙ্কি ছিল গ্রেসির বোন রুথের মেয়ে। ফ্র্যাঙ্কির নিখোঁজের কথাটা শুনে একটু শকই লাগে জনির। পরের দিন সকালে জনি তার ছোটবেলার শহরে ফিরে যায় এবং সেখানে গিয়ে জনি জে এর সঙ্গে পুলিশ স্টেশনে দেখা করতে যায়, কারণ জে এখন একজন পুলিশ অফিসার। জে জনিকে বাড়িতে নিয়ে আসে তার মেয়ের রেফির সঙ্গে দেখা করার জন্য, কারণ রেফির বন্ধু ফ্র্যাঙ্কি ওখানে হারিয়ে যাওয়ার পর থেকে সে কারো সাথে তেমন একটা কথা বলছে না। জনি যেহেতু একজন মনোবিজ্ঞানী, সে রফির ব্যাপারটা হয়তো হ্যান্ডেল করতে পারবে। দেখা যায় রেফি হলো জে এবং অনিতার মেয়ে। জে আর অনিতা একসঙ্গে থাকলেও তারা কাপল হিসেবে খুব একটা খুশি ছিল না তাদের সাংসারিক জীবনে। তারা দুজনেই আলাদা আলাদা বাড়িতে থাকে। তবে যাই হোক, জনি রেফির সঙ্গে দেখা করতে তার রুমে যায়। জনি রেফিকে তার পরিচয় দেয়। জনি বলে, তুমি কি জানো তোমার মা আর বাবা, আমরা প্রায় সেই জঙ্গলের বাড়িটাতে খেলতে যেতাম। তোমরা ওই বাড়িটাতে কি জন্য গিয়েছিলে? তোমরাও কি ওই একই খেলা খেলছিলে? রেফি জানায় যে তার বন্ধুরা নাকি সবাই মিলে এই গেমটার কথা মাঝে মাঝেই বলে, আর সে আর ফ্র্যাঙ্কি সেদিন ওই গেমটা খেলার সময় লিভাই নামে একটা প্রেতাত্মার সম্পর্কে জানতে পারে। জনি লিভাই নামটা শুনে ঘাবড়ে যায় আর রেফিকে তার ফোন নাম্বারটা দিয়ে বলে, তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে কল করতে পারো। এই বলে জনি সেখানে আর দাঁড়ায় না, চলে যায়। যেন কোনো একটা চরম বিপদের আভাস পেয়েছে সে। জনি জেকে বলে যে রেফি তাকে লিভাইয়ের কথা বলেছে। লিভাই হলো সেই প্রেতাত্মাটা যেটা গ্রেসির উপরে ভর করেছিল।
জনি ডার্লিং ফ্যামিলি মানে ফ্র্যাঙ্কির বাড়িতে যায়। এই বাড়িতে গ্রেসি এবং জনির অনেক স্মৃতি আছে। জনি গ্রেসির মা এবং বোন রুথের সঙ্গে দেখা করে এবং সোজা গ্রেসির রুমে চলে যায়। সেই রুমে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। জনি গ্রেসির রুম থেকে একটা ক্যাসেট পায়, সেই ক্যাসেটটাকে নিজের কাছে রেখে দেয়। এরপর সে জঙ্গলের সেই বাড়িটাতে যায়, যে বাড়িটাতে তারা ওই আত্মাটাকে ডাকার জন্য এসেছিল, এবং আত্মাটাকে ডাকার আইডিয়া আসলে গ্রেসেরই ছিল। জনি এই কথাগুলো মনে করতে করতে হঠাৎ সেই বাড়িটা থেকে বেরিয়ে আসে। মনে হচ্ছিল জনি নিজে নয়, কেউ তাকে টেনে সেই বাড়িটা থেকে বের করে দিচ্ছে। জনি কিছুটা ভয় পেয়ে যায়। এরপর জনি ফ্র্যাঙ্কির বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়েও ফ্র্যাঙ্কির ব্যাপারে সেরকম কিছু জানতে পারে না। তবে সেখানে জ্যাক নামে একটা ব্যক্তিকে দেখানো হয়, একটা চার্চের কর্তা। এই শহরে বাড়িতে জনির বাবা একা থাকে, কারণ জনির মা বাবার সম্পর্ক আগে থেকেই খুব একটা ভালো ছিল না। জনি তার বাবার বাড়িতে আসে এবং তার মাকে ফোন করে বলে তার মেয়ে দুটোকে এই বাড়িতে নিয়ে আসতে। এরপর রাতের বেলায় যখন জনি ঘুমাচ্ছিল, তখন কিছু চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখে আগুন ধরে গেছে, আর আগুনের ঠিক পাশেই একটা মরা পাখি পড়ে আছে। যে এসে আগুনটা নেভায়, দৃশ্য পাল্টায়। একটা লোককে দেখা যায়, যে আহত পাখিগুলোকে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। লোকটার নাম বিলি। পরের দিন সকালবেলায় জের পুলিশ ফোর্স আর জনি ফ্র্যাঙ্কিকে খুঁজতে ওই জঙ্গলে যায়, আর সেখানে জনি কাউকে একটা দেখে গ্রেসি গ্রেসি বলে ডাকতে থাকে। জনি তার পেছনে পেছনে যায়, কিন্তু দেখতে পায় না। জনি পা পিছলে একটা জায়গায় পড়ে যায় এবং সেখানে কতগুলো জ্বলন্ত মানুষের হাড় দেখতে পায়। জনি অনেকটাই ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে জেকে চিৎকার করে ডাকতে থাকে। এরপর জে এবং জনি ফ্র্যাঙ্কির বাড়িতে আসে এবং বলে সেই জ্বলন্ত লাশটা কোনো একটা মেয়ের, আর লাশের হাতে দুটো ফ্র্যাকচার ছিল। এই শুনে গ্রেসির মা গ্রেসির নামটা বলে ওঠে, কারণ গ্রেসির হাতেও ফ্র্যাকচার ছিল, আর এই জন্যই গ্রেসির হাতটা সবসময় ব্যান্ডেজ করা থাকতো। জে আর জনি দুজনে গ্রেসির বাড়ি থেকে ফেরার সময় জে জনিকে একটা চিহ্ন দেখায়, যেটা সে ফোনে তুলেছিল এবং যেটা জনি নিজের এবং গ্রেসির নাম দিয়ে বানিয়েছিল। জনি সেই চিহ্নটা দেখে ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখা যায় জনি বিলির বাড়িতে যায়। বিলির বাড়িতে অনেকগুলো আহত পাখি খাঁচার মধ্যে বন্দি। আসলে বিলি সেই আহত পাখিগুলোকে ওষুধ দিয়ে ঠিক করে তাতে দেখাশোনা করছিল। জনি বিলিকে ছোটবেলা থেকেই জানতো, কারণ বিলিও জঙ্গলে সেই বাড়িটাতে যেত, আর সেখানেই তাদের দেখা হয়েছিল। জনি বিলিকে ফ্র্যাঙ্কির কথা জিজ্ঞেস করে এবং একই সাথে জনি বিলিকে জিজ্ঞেস করে, তুমি ওই জঙ্গলের বাড়িটাতে কোনো প্রেতাত্মা দেখেছো কখনো? বিলি এই কথা শুনে জনির উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। জনি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। জনি বাড়িতে এসে দেখে তার মা এবং দুই মেয়ে এসেছে। কিছুক্ষণ পর সে গাড়িটা নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়। এরই সাথে জনির কিছু অতীত দেখানো হয়, যেখানে দেখানো হয় জনি একদিন গ্রেসির কাছে আসে এবং বলে যে আমার মা বাবা সারাক্ষণ ঝগড়া করতে থাকে, আমার তাদেরকে ঝগড়া করতে দেখে ভালো লাগে না। গ্রেসি জনিকে সান্ত্বনা দেয় এবং জনি গ্রেসির হাতের ব্যান্ডেজটাতে সেই চিহ্নটা এঁকে দেয়, যেটা জনি ও গ্রেসির নাম দিয়ে বানানো। দৃশ্য मेरा मेरे परिवार के साथ वैष्णो देवी जाने का सपना ही रह जाता, लेकिन पिछले বর্তমানে ফিরে আসে। জনির মেয়ে মিনা এবং জের মেয়ে রেফি, তারা দুজনেই পরস্পরের ভালো বন্ধু হয়ে উঠেছে। রেফি মিনাকে বলেছিল যে সে আর ফ্র্যাঙ্কি মিলে একটা আত্মাকে নাকি মুক্ত করে দিয়েছে, আর সেই মুহূর্তেই ফ্র্যাঙ্কি ও রেফির কেট নামের একটা বন্ধু সেখানে আসে এবং বলে আজ রাতে আমরা জঙ্গলে একটা পার্টি করব, তোমরা দুজন যদি সেখানে আসো খুব ভালো হবে। এরপর সব বন্ধুরা মিলে সেই জঙ্গলে যায়, যেখানে কেট সবাইকে মাদক বিক্রি করে এবং মিনাও সেই মাদক নেয়। এরপর কেট ও বাকি বন্ধুরা মিলে গ্রেসি ডার্লিং গেমটা আবার খেলে। হঠাৎই কেটের শরীরটা কাঁপতে থাকে আর সবাই ভয় পেয়ে যায়। যারা গেমটা খেলছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। মিনা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এবং পুলিশ তাদের সবাইকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে অতিরিক্ত মাদক নেওয়ার ফলে হয়তো তারা অসুস্থ হয়ে গেছে। দৃশ্য পাল্টায়। জনিকে দেখা যায় সে তার মেয়ে মিনাকে নিয়ে গ্রেসিদের বাড়িতে যায়। মিনা গ্রেসির যে দাদু ছিল, যার নাম জেমস, তাকে বই পড়ে শোনাচ্ছিল এবং সেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে জনি কিছু আগের ঘটনা মনে করছিল। পিটার সম্পর্কে গ্রেসির আত্মীয় ছিল। পিটারের বাবা মা মারা যাওয়ার পর থেকে পিটার বেশিরভাগ সময়টাই এই ডার্লিং পরিবারে মানে গ্রেসিদের পরিবারেই কাটাতো। একদিন পিটার গ্রেসিদের বাগানে ঘাস কাটছিল। গ্রেসি আর জনিও সেখানে ছিল। এমন সময় গ্রেসির বোন রুথ এসে গ্রেসির সঙ্গে একটা চেনের জন্য ঝামেলা করে। গ্রেসির দাদু জেমস তাদের দুজনের উপর রেগে গিয়ে তাদের শাস্তি দেয়। গ্রেসি এবং রুথকে একটা গুদাম ঘরের মেঝেতে ছোট ছোট কতগুলো পাথরের টুকরোর ওপর
হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। গ্রেসির দাদু জেমস জানায় যে এইভাবে কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়াটা তাদের পরিবারের একটা পরম্পরা। কাহিনী বর্তমানে ফিরে আসে। বই পড়া শেষ হলে জনি মিনাকে সেখান থেকে নিয়ে চলে আসে। সন্ধ্যাবেলায় জনি যখন ফিরছিল তখন রাস্তায় রুথের সঙ্গে তার দেখা হয়। রুথ তার গাড়ির চাবিটা হারিয়ে ফেলেছে, সেই জন্য জনি রুথকে তার বাড়িতে ছেড়ে দেয়। রুথকে তার বাড়িতে ছেড়ে আসার পথে জনি ডার্লিং পরিবারের সেই গুদাম ঘরটা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। জনি ভিতরে গিয়ে দেখে জেমস একইভাবে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে। কিন্তু জেমস কিসের জন্য ক্ষমা চাইছিল সেটা বোঝা যায় না, যেটা পরে বোঝা যাবে। পিটার আসে। পিটার এবং জনি তারা দুজনে মিলে জেমসকে বাড়িতে নিয়ে যায়। জনি পিটারের সঙ্গে পিটারের ঘরে যায়। পিটার জনিকে একটা বাক্স দেয়, সেটাতে জনি এবং গ্রেসের অনেকগুলো ছবি ছিল। ছবিগুলো দেখে জনি ইমোশনাল হয়ে পড়ে, আর এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে পিটারের সঙ্গে শরীর চর্চায় মেতে ওঠে। মানে এদের যাই হোক, সকালবেলায় উঠে জনি দেখে গ্রেসির প্রেতাত্মা তার দিকেই যেন এগিয়ে আসছে। জনি চিৎকার করে ওঠে এবং কিছুক্ষণ পর জনি বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। জনি পিটারের দেওয়া সেই বক্সটা নিয়ে পিটারের বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় জনি দেখতে পায় একটা পুলিশের গাড়ি আসে আর পিটারকে ধরে নিয়ে যায়। দৃশ্য পাল্টায়। জনি জেকে ফোন করে এবং জানতে পারে একটা নোংরা ফেলার গাড়িতে নাকি ফ্র্যাঙ্কির ব্যাগটা খুঁজে পাওয়া গেছে। জনি জেকে জিজ্ঞেস করে পিটারকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যে জানায় ফ্র্যাঙ্কি নিখোঁজের আগে নাকি ফ্র্যাঙ্কির সঙ্গে পিটারের কিছু ঝামেলা হতে দেখা গিয়েছিল এবং পিটারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। জনি একটু পরে পিটারের কাছে আসে এবং পিটারের কাছ থেকে জনি জানতে পারে যে ফ্র্যাঙ্কি আসলে পিটার এবং গ্রেসির বোন রুথের মেয়ে। কথাটা রুথ এবং তার মা ছাড়া আর কেউ জানে না। পিটার বলে গ্রেসি চলে যাওয়ার পর পিটার বেশিরভাগ সময় রুথের সঙ্গেই কাটাতো, তাই রুথ এবং তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং ফ্র্যাঙ্কির জন্ম হয়। জনি কেটের সঙ্গে দেখা করতে যায়। কেট জনিকে বলে আমি আজকাল কারো একটা ছায়া দেখতে পাই। এরপরই হঠাৎ করে কেট অদ্ভুত আচরণ করে জোরে জোরে চিৎকার করতে থাকে আর জ্যাকের নাম বারবার বলতে থাকে। জনি ভয় পেয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে তার মেয়ে মিনা একটা ঘরে গ্রেসি ডার্লিং গেমটার দ্বারা গ্রেসির প্রেতাত্মাকে ডাকছিল। জনি মিনার উপর প্রচণ্ড রেগে যায়, তাকে বকাবকি করতে থাকে। পরের দিন সকালে জনি আবার কেটের সঙ্গে দেখা করতে যায় এবং কেটকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর কেট বলে সেদিন জঙ্গলে কেট নাটক করেছিল। আসলে সে কোনো আত্মাকে দেখেইনি, কিন্তু সে অনুভব করেছিল কিছু একটা তার আশেপাশে ঘোরাফেরা করছে। এবং কেট বলে এই সমস্ত কিছু সে জ্যাককে পাওয়ার জন্য করেছিল, কারণ ফ্র্যাঙ্কি এবং জ্যাক প্রায়ই চার্চের অফিসে দেখা করত আর এই ব্যাপারটা কেটের পছন্দ ছিল না। এই কথা শুনে জনি জেকে তার মেয়ে রেফির ল্যাপটপটা চেক করতে বলে, কারণ রেফি এবং ফ্র্যাঙ্কির ভালো বন্ধুত্ব ছিল। ফ্র্যাঙ্কি হয়তো জ্যাকের ব্যাপারে রেফিকে কিছু বলে থাকতে পারে। যে রেফির ল্যাপটপটা চেক করে এবং রেফিকে করা ফ্র্যাঙ্কির একটা মেসেজ দেখতে পায়। ফ্র্যাঙ্কি লিখেছে জ্যাকের সঙ্গে দেখা করার সময় তারা অনেকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। এই মেসেজটা জনি শোনা মাত্রই জ্যাকের সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। জনি সেখানে গিয়ে তার মেয়ে মিনাকে দেখতে পায়। মিনা জ্যাকের সাথে বসে চা খাচ্ছিল। এটা দেখে জনি জ্যাককে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। জনি মিনাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় চার্চের দেওয়ালে লাগানো একটা বোর্ড দেখতে পায়। বোর্ডে একটা নাম লেখা ছিল লিভাই ডার্লিং। নামটা দেখে সে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে লিভাই আর কেউ নয়, লিভাই হলো ডার্লিং পরিবারেরই একজন সদস্য। জনি ইন্টারনেট ঘেটে জানতে পারে যে লিভাই হলো আসলে জেমসের ভাই। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। ছোট্ট একটা সিন দেখানো হয় যেখানে জনি গ্রেসিকে বলে যে সে জেকে পছন্দ করে। বর্তমানে ফিরে আসে আবার কাহিনী। জে আর অনিতা দুজনে ঝগড়া করছিল। তাদের মধ্যে ঝগড়া প্রায়ই হতো। দেখা যায় যেদিন রাতে গ্রেসি হারিয়ে গেছিল সেদিন জে অনিতার কাছে এসেছিল এবং জের জামার মধ্যে রক্ত লাগানো ছিল। অনিতা জের জামাটা পাল্টে দেয় এবং সেখানে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং এই শারীরিক সম্পর্কের জন্যই রেফির জন্ম হয়। জে আর অনিতা বাধ্য হয়ে বিয়ে করে এবং এই জন্যই এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা প্রায়ই লেগে থাকতো। জনি পরের দিন জেমসের কাছ থেকে তার ভাই লিভাই সম্পর্কে জিজ্ঞেস করলে জেমস রেগে যায়। জনি তাকে বিরক্ত না করে মিনাকে নিয়ে সেখান থেকে চলে আসে। জনি একা সময় কাটানোর জন্য একটা লেকের কাছে যায় যেখানে গ্রেসি আর জনি প্রায়ই আসতো। জনি সেই লেকে যখন স্নান করছিল সে কিছু অনুভব করে, কেউ যেন তাকে জলের নিচে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। জনি কোনো মতে সেখান থেকে উঠে এসে হাঁপাতে থাকে
এরপর বিলিকে দেখা যায়, তাকে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। জের আবার আগের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এর আগেও বিলিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আর বিলি চিৎকার করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি গ্রেসির সাথে কিছু করিনি। জনি আর জে পুলিশ স্টেশনে বসে সবকিছু দেখেছিল। দৃশ্য বর্তমানে ফিরে আসে। জে একটা পুলিশকে জিজ্ঞাসা করে বিলিকে কেন ধরে আনা হয়েছে। পুলিশটা জানায় যে ক্যামেরায় বিলিকে ফ্র্যাঙ্কির ওই ব্যাগটা লুকোতে দেখা গেছে, যেটা ওই নোংরা জায়গা থেকে পাওয়া গেছে। তাই ফ্র্যাঙ্কির নিখোঁজের জন্য পুলিশেরা বিলিকে সন্দেহ করেছে। জে কে অনেকটা চিন্তিত দেখায়। যে দেখে তার হাতে অনেক রক্ত। যে রক্ত দেখে ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পর বুঝতে পারে এটা তার একটা ভ্রম ছিল। পরের দৃশ্যে দেখা যায় জনি গ্রেসির ঘর থেকে যে ক্যাসেটটা নিয়ে এসেছিল সেটা জের বাড়িতে এসে জনি জেকে শোনায়। গ্রেসি ডার্লিং গেমটা খেলার সময় তারা যখন চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এসেছিল, শেষের দিকে কিছু অদ্ভুত আওয়াজ এই ক্যাসেটটা থেকে শোনা যায়, যেন সত্যি কেউ একজন সেখানে ছিল। তাই সত্যিটা জানার জন্য জনি এবং জে সেই জঙ্গলে সেই বাড়িটাতে আবার যায় এবং গ্রেসির আত্মাকে না ডেকে লিভাইয়ের আত্মাকে ডাকার চেষ্টা করে। যে অনিতা গ্রেসি সেই গেমটা খেলার সময় গ্লাসটার ওপর থেকে হাত সরিয়ে নিলেও জনি তার হাতটা সেই গ্লাসের উপরে রেখে দিয়েছিল, কারণ সে চাইছিল গ্রেসির ওপর সেই আত্মাটা ভর করুক। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। জনি এবং জে সেই জঙ্গলের বাড়িতে গ্রেসি ডার্লিং খেলার সময় পাশে রাখা মোমবাতিটা নিভে যায় এবং তারা মোমবাতিটা জ্বালাতে গেলে অদৃশ্য কেউ যেন ফু দিয়ে সেটাকে আবারও নিভিয়ে দেয়। জনি এবং জে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে জনি জেকে জানায় যে জেকে সে পছন্দ করত এবং সে ভেবেছিল যে জে আর গ্রেসির মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে এবং এই জন্য জনি সেদিন গ্রেসির উপর রেগে গিয়ে সেই গ্লাসটা থেকে হাত সরায়নি। इसको स्टेटस पर डालें और पहचान बनाएं। क्राफ्टो ऐप डाउनलोड करें। सर ये इनवॉइसेस एंड प्राइसिंग रिकॉर्ड्स फिर मिसमैच हो गए हैं। अरे यार मैं क्या करूं, हर যে জনিকে বলে, আমিও মনে মনে তোমায় পছন্দ করতাম, কিন্তু গ্রেসির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। জনি বুঝতে পারে সে গ্রেসিকে ভুল বুঝেছিল এবং জনি আর জের মধ্যে এমন কিছু হয় যেটা শীতের দিনে স্বাভাবিক। তো সকালবেলার দিকে জনি যখন ঘুমোচ্ছিল তখন জনি আবারও একটা স্বপ্ন দেখে, যেটা তার সাথে আগেও ঘটেছিল। সে দেখে গলার একটা চেন তার হাতে এবং সেটা নিয়ে জনি তার বাড়ির দিকে আসছে, আর চেনটা হলো গ্রেসির। জনি চমকে উঠে বসে, কিন্তু সে মনে করতে পারছে না যে সেদিন গ্রেসির চেনটা তার হাতে কি করছিল। এরপর জনি বাড়িতে এসে সেই চেনটা খুঁজে পায়। চেনের লকেটটা খুলে জনি দেখে জনি এবং গ্রেসের ছবি লাগানো আছে। জনি নিজেকে একটা ঘরে বন্দি করে নেয় এবং আগের ঘটনাগুলো মনে করতে থাকে। সেদিন গ্রেসির সাথে আসলে কি হয়েছিল সেটা মনে করার চেষ্টা করে এবং সেখানে জনি দেখতে পায় তার পেছনে গ্রেসির প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। জনি ভয় পেয়ে সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। গ্রেসির আত্মা যেন তার পিছুই ছাড়ছে না। জনি বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। জনি তার মেয়ে মিনাকে আশেপাশে কোথাও দেখতে না পাই পুরো বাড়িতে, বাড়ির বাইরে মিনার বন্ধুদেরকেও জিজ্ঞেস করে, কিন্তু জনি মিনাকে কোথাও খুঁজে পায় না। জনি জেকে কল করে কিন্তু জে কলটা ধরে না। এরপর জের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সেদিন গ্রেসির ওপর লিভাইয়ের আত্মা ভর করার পর গ্রেসি জের ওপরে হামলা করে দেয়, কিন্তু জে নিজেকে ছাড়িয়ে গ্রেসিকে কিছু একটা দিয়ে আঘাত করে এবং গ্রেসির ঘাড় থেকে রক্ত পড়তে পড়তে গ্রেসি অজ্ঞান হয়ে যায়। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। মিনা জেমসকে জেমসের অতীত এবং তার ভাই লিভাই সম্পর্কে কিছু বলতে বলে। লিভাইয়ের কথা শুনে জেমস আবার রেগে যায়, সেদিন যেমন রেগে গিয়েছিল। মিনার উপরে প্রচন্ড রেগে যায় এবং একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় লিভাই আসলে আগুনের মধ্যে একটা ঘরে বন্দী হয়ে দাউ দাউ করে জ্বলছিল এবং সেখান থেকে বেরোতে না পেরে লিভাই মারা যায়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। জেমস মিনাকে গ্রেসি ভাবতে শুরু করে আর মিনাকে মারতে থাকে। কাহিনী আবার অতীতে যায়। সেদিন যে গ্রেসিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর গ্রেসির জ্ঞান ফেরে। সে বাড়িতে এসে তার দাদু জেমসকে লিভাইয়ের কথা জিজ্ঞেস করায় তার দাদু প্রচন্ড রেগে যায় এবং বলে এই বাড়িতে লিভাইয়ের নাম নেওয়া পাপ, আর এই পাপের শাস্তি স্বরূপ সে গ্রেসিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। হ্যাঁ, জেমস গ্রেসিকে মেরে ফেলেছিল। গ্রেসিকে মারার সময় জেমসকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো মায়া দয়া কাজ করছে না। গ্রেসি তার দাদুর হাতে অনেক কষ্ট পেয়ে মারা যায়, কিন্তু সেই মুহূর্তে সেখানে পিটার এবং রুথ চলে আসে। রুথ গ্রেসির মৃতদেহটা দেখে কাঁদতে থাকে।
জেমস পিটারকে বলে লাশটা নিয়ে গিয়ে পুড়িয়ে দে। পিটার এটা করতে না চাইলেও তাকে বাধ্য হয়ে কাজটা করতে হয়, কারণ পরিবারের কর্তা জেমসের ওপরে কেউ কিছু বলতে পারে না। তাই পিটার গ্রেসির লাশটা জঙ্গলে নিয়ে পুড়িয়ে দেয়। আর সেই পুড়ে যাওয়া হাড়গুলোই জনি 27 বছর পর সেই ঘন জঙ্গলটার মধ্যে খুঁজে পেয়েছিল। দৃশ্য বর্তমানে ফিরে আসে। জেমস মিনাকে গ্রেসির মতো শাস্তি দেওয়ার জন্য তাকে পুরনো গুদাম ঘরটাতে নিয়ে যায় এবং সেখানে রাখা বিশাল বড় একটা জলের পাত্রের মধ্যে শ্বাসরোধ করে মিনাকে হত্যা করতে যায়। মিনা ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক এই সময় জনি সেখানে চলে আসে আর মিনাকে বাঁচিয়ে নেয়। এরপর জেমস অসুস্থ হয়ে পড়ে, তাকে বাড়িতে আনা হয়। এদিকে দেখা যায় যে ফ্র্যাঙ্কি বিলির কাছেই ছিল এতদিন। তাই যে বিলির কাছে যায়, সে বলে, ফ্র্যাঙ্কির ব্যাগটা তুমি কেন লুকিয়েছিলে? বিলি জানায় যাতে ফ্র্যাঙ্কিকে কেউ খুঁজে না পায়, কারণ ফ্র্যাঙ্কি তার বাড়িতে ফিরতে চায় না। আসলে ফ্র্যাঙ্কিও জেমসের কাছে লিভাইয়ের সম্পর্কে জানতে চেয়েছিল এবং এই জন্য জেমস ফ্র্যাঙ্কির ওপরেও একইভাবে অত্যাচার করত। তাই ফ্র্যাঙ্কি বিলির কাছে এসে লুকিয়েছিল। পরে গ্রেসির মা যখন জানতে পারে যে তার বাবাই গ্রেসিকে মেরেছে, তখন সে তার মেয়ের বদলা নেওয়ার জন্য তার বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় জনি মেয়েদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর সেখানে এসে পাশের বাড়ির একটা মেয়েকে তার বাড়ির উঠোনে বসে থাকতে দেখে। মেয়েটার নাম আইভি। জনি আইভিকে কিছু বলতেই যাবে, তখনই আইভি কোথায় যেন হারিয়ে যায়। জনি আইভির বাবাকে কল করে তাড়াতাড়ি আইভি ঠিক আছে কিনা জানতে চায়। তার বাবা জানায় আইভি গতকাল আত্মহত্যা করেছে। এটা শুনে জনি আকাশ থেকে পড়ে। যদি কালকে মেয়েটা আত্মহত্যা করে থাকে তাহলে আজকে তার উঠোনে কি করে বসেছিল? আসলে জনি মৃত ব্যক্তিদেরকে দেখতে পেত। জনির মধ্যে এই অলৌকিক ক্ষমতা ছিল এবং এই জন্যই সে মাঝে মাঝে গ্রেসিকে দেখতে পেত। আর এখানেই এই ওয়েব সিরিজটা সিজন 1 শেষ হয়ে যায়। ওয়েব সিরিজটা সিজন 2 এখনো আসেনি, যখন আসবে আমি অবশ্যই এটা এক্সপ্লেন করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর তোমরা যারা আমার সাথে সরাসরি ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।